সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজ একটা বিশেষ কারণে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। আমার পক্ষ থেকে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন। তবে আমার একটা দুঃখ আছে, আর সেই দুঃখটা হলো এবারও সেই জ্যেষ্ঠতা লঙ্ঘন করেই প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হলো। বর্তমানে আপিল বিভাগে মানে সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন আশফাকুল ইসলাম। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল যে তিনি হয়তো পরবর্তী প্রধান বিচারপতি হবেন, কিন্তু সেটা আর হয়নি। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর এই সরকার দায়িত্ব নেয় এবং দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য বেশ কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। এর মধ্যে বিচার বিভাগ সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা হয়েছিল এবং এই কমিশনের প্রধান ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান। তার নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট যে কমিশন গঠন করে বিচার বিভাগ সংস্কারের জন্য, এই কমিশন চলতি বছরের 31 জানুয়ারি সরকারের কাছে অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে একটি তাদের প্রতিবেদন পেশ করেন। এই প্রতিবেদনে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তারা যে সুপারিশ করেছিলেন তাতে তারা বলেছিলেন যে প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে আপিল বিভাগের সবচেয়ে কর্মে প্রবীণ যিনি আছেন তাকে, এবং এই ক্ষেত্রে তারা বলেছিলেন যে বিচার বিভাগের শৃঙ্খলার জন্যই এটি দরকার। আপনারা নিশ্চয়ই জানেন এবং যারা সংবিধান পড়েছেন তারা জানেন যে সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের একক এখতিয়ার কিন্তু রাষ্ট্রপতির, অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয় না। এছাড়া অন্য সকল কাজে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী অথবা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থাকলে যে প্রধান উপদেষ্টা হন তার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু একমাত্র প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে এই পরামর্শ গ্রহণ করতে হয় না। বিচার বিভাগের সংস্কার কমিশন যে সুপারিশ করেছিলেন, তারা 28টি সুপারিশ প্রধান উপদেষ্টাকে দিয়েছিলেন। এর মধ্যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তারা কি বলেছিলেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও শৃঙ্খলার বিষয়ে তারা বলেছিলেন যে প্রধান বিচারপতি নিয়োগ যে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা সমুন্নত রাখা এবং কার্যকরতা নিশ্চিত করা অনেকাংশে নির্ভর করে বিচার বিভাগের নেতৃত্বদানকারী ও শীর্ষ ব্যক্তি প্রধান বিচারপতির উপর। বিদ্যমান সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা অন্য কারো পরামর্শ ব্যতিরেকে রাষ্ট্রপতি নিজস্ব প্রজ্ঞা অনুসারে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, কিন্তু অতীতে বেশ কিছু ক্ষেত্রে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে নির্বাহী কর্তৃপক্ষ নানাভাবে প্রভাব বিস্তার করেছে, ফলে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা নানা সময় প্রশ্নবিদ্ধ হয়েছে। কমিশন মনে করে যে বিচার বিভাগের উপর জনগণের আস্থা বজায় রাখার জন্য প্রধান বিচারপতির নিয়োগকে নির্বাহী কর্তৃপক্ষের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে সংবিধানে এই মর্মে বিধান থাকা প্রয়োজন যে রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগ করবেন, অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ বা অন্য কোনো বিকল্প পদ্ধতি রাখা যাবে না। এর ফলে প্রধান বিচারপতি নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রয়োগের সুযোগ বহুলাংশে লোপ পাবে। সেই লক্ষ্যে সংবিধানের 48(3), 55(2) এবং 95(1) অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
এই ছিল বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম যে বিচার বিভাগ সংস্কার কমিশনের এই সুপারিশ সরকার গ্রহণ করেনি এবং অতীতের রাজনৈতিক বা দলীয় সরকার যেভাবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ করা হতো, এবারও তাই করা হয়েছে। এটা বিচার বিভাগের জন্য নিশ্চয়ই ভালো নজির না, এবং ধারণা করা হয়েছিল বা প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু এটা দল নিরপেক্ষ সরকার, এই সরকারের অধীনে বা এই সরকারের আমলে বিচার বিভাগে একটা শৃঙ্খলা ফিরে আসবে এবং বিচার বিভাগে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। অপেক্ষা করতে হবে না প্রধান বিচারপতির একজন মেয়াদ শেষে পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন, এটার জন্য কারো কৌতূহল থাকবে না, কারো অপেক্ষা থাকবে না। ধারাবাহিকভাবে একজন অবসরে যাবেন, পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা উপমহাদেশের বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এমনকি পাকিস্তানেও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কিন্তু আসলে এই ধারাবাহিকতাটা বহাল থাকে। আপনারা জানেন যে সর্বশেষ দিন কিছুদিন আগে গত নভেম্বর মাসে ভারতের যে প্রধান বিচারপতি নিয়োগ পেলেন, তাকেও এই কর্মী প্রবীণ সবচেয়ে জ্যেষ্ঠ বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। যাক, তো আমাদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময়ে একটা যেহেতু তারা নতুন বন্দোবস্ত, তারা রাষ্ট্রকে সংস্কারের জন্য এসেছেন, অন্তত বিচার বিভাগের ক্ষেত্রে এই সংস্কারটা প্রয়োজন ছিল যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকবে এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হবে না। ইতিমধ্যে বিচার বিভাগের সংস্কার কমিশনের সুপারিশের আলোকে বেশ কিছু কার্যক্রম ঝুঁকে পড়েছে, যেমন সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপন করা হয়েছে, যার প্রধান থাকবেন প্রধান বিচারপতি, এবং অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ বদলি সহ এতদিন যেখানে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্ব ছিল, এই কর্তৃত্বটা এখন আর থাকবে না এবং এটা প্রধান বিচারপতির বা সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনেই চলে আসবে। আরেকটা ছিল যে এর আগে আরেকটা অধ্যাদেশ জারি করে হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের যে বিচারক নিয়োগের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ অনুযায়ী কিন্তু 2 দফায় বিচারক নিয়োগ করা হয়েছে হাইকোর্টে, এবং এই নিয়োগের ক্ষেত্রে বিচারকদের সিবি নেওয়া হয়, তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়, তাদের দক্ষতা, তাদের নানা দিক বিবেচনা করে নিয়োগ দেওয়া হয়, যা আসলে অতীতে ছিল না। অতীতে রাজনৈতিক সরকারগুলো তাদের পছন্দ মতো লোকদেরকেই হাইকোর্টে বিচারক নিয়োগ দিতেন। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বা আমি যাদের সঙ্গে কথা বলেছি, তাদেরও একটা প্রত্যাশা ছিল যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এবার হয়তো ধারাবাহিকতা বজায় থাকবে, অন্তত রাজনৈতিক সরকারগুলোর মতো আচরণ হবে না। কিন্তু দুঃখজনকভাবে তা হলো না, এবং রাজনৈতিক দলীয় সরকারের মতোই এবার জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হলো। যদিও সংবিধান রাষ্ট্রপতিকে এই প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একক ক্ষমতা দেয়া হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে রাষ্ট্রপতি কি তার একক ক্ষমতা প্রয়োগ করতে পেরেছেন, নাকি নির্বাহী বিভাগের পছন্দের আলোকেই তাকে নিয়োগ দিতে হয়েছে, তা হয়তো জানা যাবে না, কারণ এই ক্ষেত্রে রাষ্ট্রপতির দপ্তর থেকে কিছু জানানো হবে না বা হয় না। তবে আমাদের ধারণা বা আইনজীবীদের ধারণা যে নির্বাহী বিভাগের পছন্দ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। এটা বিচারক সবাই দক্ষ, মেধাবী, সৎ, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হয়েছে, তিনি অত্যন্ত দক্ষ একজন বিচারক, এটা নিয়েও কোনো প্রশ্ন নাই। কিন্তু শুধু দুঃখবোধটা সেখানেই যে একটা ধারাবাহিকতা বজায় থাকতে পারত, অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই নজির
নজির সৃষ্টি করা যেত বা করা উচিত ছিল, কিন্তু সেটাও হলো না। এটা আসলে বিচার বিভাগের জন্য কতটুক ভালো হবে বা বিচার বিভাগের শৃঙ্খলার জন্য কতটুক আহ, কার্যকর হবে, সেটা আহ, নিয়ে আইনজীবীরা প্রশ্ন তো তুলেছেনই। এবং আমরা যারা গণমাধ্যমে এই আইন আদালত নিয়ে কাজ করি, আমরাও যাদের সঙ্গে কথা বলি, তারাও আসলে এই দুঃখবোধটা প্রকাশ করেন যে বিচার বিভাগ যদি আহ, শৃঙ্খলার মধ্যে না আসে, অর্থাৎ একটা ধারাবাহিকতার মধ্যে যদি না থাকে, তাহলে তো আহ, এই বিভাগকে শক্তিশালী করা যাবে না। শুধুমাত্র স্বাধীনতা, বিচার বিভাগ স্বাধীন, কাগজে কলমে বলে দিলে তো হবে না। এখানে যদি আহ, একজন বিচারক তার স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা না করতে পারেন, বা এখানে যদি প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সংবিধান যে রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়েছে, রাষ্ট্রপতি যদি সেই ক্ষমতা অনুসারে এবং সুপ্রিম বিচার বিভাগ সংস্কার কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্টের আলোকে যদি আহ, কাজ বাস্তবায়ন না করা হয়, তাহলে এই সুপারিশেরই বা কি দরকার ছিল, এবং সেটা বিচার বিভাগের জন্য কতটুক কার্যকর হবে, সেটা প্রশ্ন থেকেই যায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আপনারা ভালো থাকবেন।